মিত্রা মাঝে মধ্যে কোনো নির্জন জায়গায় একাকী থাকলে পুরুষের গলায় চৈতি ডাক শুনতে পায়, যা মনে হয় দূর থেকে ভেসে আসে। ভারী মিষ্টি সে কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর শুনে ও যেন কেমন সম্মোহিত হয়ে যায়। শ্যামের বাঁশি শুনে রাধার যেমন অবস্থা হতো, ওর অবস্থা ঠিক তেমনই হয়। কিন্তু মিত্রা বুঝতে পারে না কে ডাকে, কোথা থেকে ডাকে, চৈতি বা কে। চৈতি বলে ডাকলে সে শুনতে পায় কেন? তাকে দেখা যায় না কেন? তাকে দেখতে বড় ইচ্ছা করে মিত্রার। শুধু অন্তর দিয়ে উপলব্ধি কেন করে? এ ডাক অন্য কেউ শুনতে পায় না কেন? শুধু সে শুনতে পায় কেন? এ কথা মিত্রা কাউকে বলতে পারে না, কারণ কেউ বিশ্বাস করবে না। মা বাবাকে প্রথম দিকে বললে তারা হেসে উড়িয়ে দিলেও যখন দেখতে পেত মেয়ে চুপচাপ উদাস নয়নে কোনো নির্জন কক্ষে বা সবুজ বনানীর মধ্যে বসে আছে, ডাকলেও সাড়া দিচ্ছে না, তখন মা বাবা বেশ চিন্তিত হয়ে পড়লেন এবং অনেক ডাক্তার দেখালেন, কিন্তু কোনো সুফল পাওয়া গেল না। এমনিতে মেয়ের আর কোনো সমস্যা ছিল না, পড়াশোনায় ফাঁকি নেই, স্কুল কলেজে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি কখনো, হাসি খুশি প্রাণবন্ত মেয়ে। যেখানেই যাক না কেন সেখানেই বন্ধু বান্ধব মিলে হাসি ঠাট্টা গল্প গুজবে সবাইকে মাতিয়ে রাখত। কোনো সমস্যাই ছিল না তার। শুধু মাঝে মধ্যে সুমধুর সুরে চৈতি নাম ধরে ডাকতে শুনে সে যেন কেমন হয়ে যেত। এবার সে ফিজিক্সে মাস্টার্স করে গবেষণা করছে। মেয়ে বড় হলে মা বাবার আবার চিন্তা শুরু হলো। এখন তো মেয়েকে বিয়ে দিতে হবে, কিন্তু এর জন্য যদি কোনো সমস্যা হয়। মেয়েকে বিয়ের কথা বললে মিত্রা বলল, কেন মা আমাকে তাড়াতে চাইছো? আমি কি তোমাদের কাছে? ছি মা, ও কথা মুখে আনিস না। আসলে আমাদের তো বয়স হচ্ছে। তাতে কি হয়েছে? আজকাল মেয়েরা কি একাকী বাঁচতে পারে না? তারা ছেলেদের থেকে কোন দিক দিয়ে পিছিয়ে আছে বলো মা? মা দেখলেন এই মেয়ের সঙ্গে তর্ক করা বৃথা, তাই তিনি উঠে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। মিত্রা মনে মনে বলল, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কি করে অন্য কোনো ছেলেকে ভালোবাসবো? ছোটবেলা থেকে ওই সুমধুর কণ্ঠস্বরটাকেই যে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। সে কে আমি জানি না, কিন্তু সে যে আমাকে জাদু করেছে। আমার দৃঢ় বিশ্বাস আমার ভালোবাসার টানে সে একদিন আমার সামনে এসে সেই সুমধুর সুরে আমাকে ডাকবে। এদিকে সংকল্পরও একই অবস্থা। ছোটবেলা থেকে আবছা আবছা দেখতে পায় ছোট ছোট টিলা, ঝর্ণা, শাল, সেগুন, শিমুলে ঘেরা শান্ত স্নিগ্ধ সুন্দর গ্রাম, যার পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, যার তীরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তারপর রণজয় বলে অস্পষ্ট ডাক শুনতেই মাথা কেমন করে ওঠে। তখন সংকল্প মাথা ধরে বসে পড়ে। এই নিয়ে অনেক ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। সংকল্প ডাক্তারি পাশ করার পর প্র্যাকটিস করতে শুরু করলে তার সঙ্গে আলাপ হয় তার সিনিয়র ডক্টর অরিন্দম লাহার সঙ্গে। ডক্টর লাহার সামনে সংকল্পর এরকম হলে তিনি সব কিছু ভালো করে শুনে নিয়ে বললেন, সংকল্প, আমার মনে হচ্ছে তুমি জাতিস্বর। তুমি যে জায়গার বর্ণনা দিয়েছ, যদি সেখানে যাওয়া যায়, আমি আশা করি তোমার এক এক করে সব মনে পড়ে যাবে। কিন্তু তুমি কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছ না। সম্ভবত জায়গাটা আদিবাসী অঞ্চল। আদিবাসী অঞ্চল, অথচ সেখানে নদী আছে। এরূপ জায়গার তো ভারতবর্ষে অভাব নেই। তবে স্যার, জাতিস্বর ব্যাপারটাই আমার বিশ্বাস হয় না। চিন্তা করতে করতে ডক্টর লাহা বললেন, অবিশ্বাস করার তো কোনো কারণ নেই। কত কেস আমি সলভ করেছি। কি বলছেন কি স্যার? জাতিস্বরের কেস আপনি সলভ করেছেন? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? জাতিস্বর নিয়ে আমি রীতিমতো পড়াশোনা করি। এর কিছুদিন পরে সংকল্প ঝাড়খণ্ডে বদলি হয়ে যায়। ঝাড়খণ্ডে এসে হসপিটালে জয়েন করে কোয়ার্টারে গিয়ে রেস্ট নিতে গেলে আবার সেই ছবি ভেসে ওঠে চোখের সামনে। রণজয় বলে ডাক শুনতে পায়, তবে আগের থেকে মনে হয় একটু পরিষ্কার দেখতে পায়। কিন্তু সংকল্প এর মানে কিছু বুঝতে পারে না। ডাক্তার লাহার সঙ্গে যোগাযোগ করে। শুনে ডক্টর লাহা বললেন, এটা পজিটিভ দিক।
আমি কিছুদিন পরে তোমার ওখানে পৌঁছে যাব। কিন্তু সংকল্প মনে মনে কেমন অস্থির হয়ে পড়ে। মনটা তার ঘরে কিছুতেই বন্দী হয়ে থাকতে চায় না। ও সুযোগ পেলেই ঝাড়খণ্ডের বিভিন্ন মন্দির ও ঐতিহাসিক স্থানগুলি ঘুরে আসতে লাগলো। কিন্তু পরেশনাথ মন্দিরে গিয়ে তার মনে হলো এই মন্দিরে সে আগেও এসেছে, তবে একা নয়। হঠাৎ রণজয় বলে একটি অস্পষ্ট ডাক শুনতে পেয়ে চারিদিকে তাকিয়ে দেখল, না, কেউ তাকে ডাকছে না। যে যার মতো পুজো দিয়ে পরেশনাথ পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছে। কিছুদিন পর ডক্টর লাহা এসে ফোনে সুবর্ণরেখা নদীর অবস্থান দেখে আনন্দে লাফিয়ে উঠলেন। ওখানেই কতকগুলি আদিবাসী অধ্যুষিত গ্রাম রয়েছে, যেগুলি শাল, সেগুন, মহুয়া, শিরীষ, পলাশ, বাঁশ এবং স্থানীয় গাছের ঘন জঙ্গলে ঘেরা। ছোট ছোট টিলা, নদী, ঝর্ণা এই গ্রামগুলির সৌন্দর্য বৃদ্ধি করেছে। কিছু হোক বা না হোক, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামগুলিতেও ঘুরে আসা যাবে। ডক্টর লাহা ও সংকল্প তার পরের দিনই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গ্রামে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখে ওদের মন ভরে গেল। ঘন গাছপালার মধ্যে আলপনা দেওয়া ছোট ছোট পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি, মেয়েদের খোপায় পলাশ ফুল গোজা। হঠাৎ সংকল্প তাদের খোপার দিকে তাকাতেই বলে উঠল, এ ফুল তোমরা কোথায় পেলে? নদীর তীরে, তাই না? বলে এক দৌড়ে নদীর তীরে চলে গেল। মনে হলো এ রাস্তা যেন তার কত জনমের চেনা। গিয়ে দেখল অনেকেই গ্রাম দেখতে এসে নদীর পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের চোখ নদীর দুপাশের রক্তে রাঙানো পলাশ ফুলের দিকে। মনে হয় নদীর দুপারে আগুন লেগে গেছে, আর তার প্রতিফলনে নদীর জল লাল রং ধারণ করে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। শুধু একটি মেয়ে নদীর তীরে বসে আপন মনে জলের কুলুকুলু রব শুনছে। এই শব্দ যেন তার কতকাল আগে শোনা। তার মনটা উথাল পাথাল করে উঠছে। হঠাৎ সংকল্প মেয়েটির দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, চৈতি, তুমি ওখান থেকে উঠে এসো, এখনই নদীর পাড় ভেঙে পড়বে। বলে সংকল্প মিত্রার দিকে ছুটে গেল। মিত্রা জোরে চৈতি নাম শুনে তার ভেতরটা কেঁপে উঠল। কে ডাকছে তাকে? এই তো সেই গলা, সেই সুমধুর কণ্ঠস্বর, যার গলায় আমি প্রায়ই চৈতি বলে ডাক শুনতে পাই। ভাবতে ভাবতে তাকিয়ে দেখল একটি ছেলে তীর বেগে তার দিকে ছুটে আসছে। আর তাকে দেখা মাত্রই তড়িৎ গতিতে মিত্রার মনে পড়ে গেল, এ তো রণজয়। তখন সে রণজয় বলে সংকল্পর দিকে ছুটে এসে দুইজনকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওদের এই আকস্মিক ঘটনায় সবাই যেন ভয় পেয়ে গেলেন, তেমনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মিত্রার মা বাবা কাঁদতে শুরু করে দিলেন। বেড়াতে এসে এ কী অবস্থা হলো আমাদের মেয়ের? ডক্টর লাহা বললেন, প্লিজ কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। শুধু একটা সত্য কথা বলুন তো, ছোটবেলা থেকে এই ধরুন ও কি কিছু শুনতে বা দেখতে পেত? হ্যাঁ ডাক্তারবাবু, ও শুনতে পেত কেউ যেন দূর থেকে চৈতি বলে ডাকছে। সে গলাটা নাকি ভারী মিষ্টি। তখন এই সংবাদ শুনে গ্রাম থেকে ছেলে মেয়ে, বুড়ো বুড়ি সবাই ছুটে এলো নদীর পাড়ে। তাদের মধ্যে চলছে অনেক কানাঘুষা। কিছুক্ষণ পর ওদের জ্ঞান ফিরে এলে আস্তে আস্তে সব কিছু মনে পড়ে গেল। তখন সংকল্প বলতে শুরু করলো, আমরা দুজনে স্বামী স্ত্রী ছিলাম এবং পেশায় দুজনেই স্কুল টিচার ছিলাম। সম্ভবত আমরা বসন্তকালে ঝাড়খণ্ডে বেড়াতে এসেছিলাম। সব জায়গায় ঘোরার পর শেষে পরেশনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা গ্রামে পৌঁছে সোজা নদীর তীরে সূর্যাস্ত দেখতে চলে যাই। সে এক অপূর্ব দৃশ্য। পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত প্রায়, তার শেষ রশ্মি চারিদিকে ছড়িয়ে নদীর তীরবর্তী অবস্থিত গাছপালা, সবুজ বনানীকে রক্তিম আলোয় আলোকিত করে তুলছিল। বায়ুতাড়িত জলরাশির উপর রক্তিম আলো পড়ে মনে হচ্ছিল স্বয়ং মা গঙ্গা যেন আবির নিয়ে হোলি খেলছে আর আনন্দে কুলুকুলু ধ্বনি তুলছে। পাখিদের কুহু করতানে চারিদিকে মুখরিত হয়ে উঠছিল। এবার তাদের আপন কুলায় ফেরার পালা। দক্ষিণা বাতাসে ভেসে আসছিল মন মাতানো সুগন্ধি ফুলের সুবাস। আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেদের হারিয়ে ফেললাম।
দুইজনের হাত ধরে কতক্ষণ বসেছিলাম জানি না। হঠাৎ দুইজন গ্রামবাসী আমাদের ডাকতে এলে আমরা বেশ ফুরফুরে মন নিয়ে গ্রামে ফিরে গিয়ে দেখি গ্রামবাসীরা আমাদের জন্য খাবারের ব্যবস্থা ও গান বাজনার আয়োজন করেছেন। চৈতি ওদের সঙ্গে ধামসার তালে তালে কোমর দুলিয়ে সুন্দর নাচল। তারপর আমি ফাগুনেরও মোহনায় গানটি গাইলাম। আমার গান শুনে সবাই বলল আমার গলায় নাকি জাদু আছে, আমার কণ্ঠস্বর নাকি খুব মিষ্টি। হঠাৎ একজন বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন, সেই দিনের ঘটনাটা আজকে আমার পরিষ্কার মনে পড়ছে। মিত্রা খানিকক্ষণ ভদ্রলোকের দিকে তাকিয়ে থেকে বলল, রূপাই কাকা না? তুই কি আমাদের চৈতিমা? হে ভগবান, এক জন্ম হয়ে গেল, এতদিন পরেও আমাকে চিনতে পারছিস মা? হ্যাঁ কাকাই, আজ আমার সব মনে পড়ছে। গান বাজনার পর খেয়ে আপনার ঘরেই আমরা ঘুমিয়েছিলাম। মা, তোরও মনে আছে সেই কথাগুলি? সংকল্প আবার বলতে শুরু করলো। গান বাজনার পরে প্রবল বৃষ্টি শুরু হয়। এই সময় এত ঝড় বৃষ্টি হওয়ার কথা নয়। হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়, তবে অল্প সময় থেমে যায়। কিন্তু এটা চলে টানা 2 দিন ধরে। ফলে নদীর জল ফুলে ফেঁপে ওঠে। গ্রামের লোক ভয় পেয়ে যায়, এই বুঝি পাড় ভেঙে গ্রাম ডুবে যাবে। গ্রামবাসীদের সঙ্গে আমরাও ছুটে চললাম নদীর তীরে। দূর থেকে দেখতে পেলাম নদীর সে কি ভয়ঙ্কর রূপ। মনে হয় ও যেন সব কিছু গ্রাস করে ফেলবে, তবু ওর খিদে মিটবে না। অথচ সেই দিন নদীর তীরে বসে যে সূর্যাস্ত দেখেছিলাম তার সঙ্গে আজকের নদীর কোনো মিল খুঁজে পেলাম না। কোনোভাবে গ্রামবাসীদের সাহায্য করতে না পেরে নিজেকে বড় অসহায় লাগছিল। হঠাৎ আমার চোখ গেল চৈতি যেখানে দাঁড়িয়ে নদীর তাণ্ডব লীলা দেখছিল তার চারিপাশে পাড়ে ফাটল ধরেছে। এখনই ওটা ভেঙে নদী বক্ষে বিলীন হয়ে যাবে। আর আমি সঙ্গে সঙ্গে চৈতি বলে দৌড়ে এসে যে মুহূর্তে ওর হাত ধরে টেনে আনার চেষ্টা করলাম, ঠিক সেই মুহূর্তে পাড় ভেঙে দুজনেই নদী গর্ভে তলিয়ে গেলাম। গ্রামবাসীরা সেই দিন শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। এমনকি এখনও যখন ভাঙন শুরু হয় তখন অনেকেই ওদের কথা মনে করে শোক প্রকাশ করে। তারপর সংকল্প ও মিত্রা তাদের আগের জন্মের বাড়ির ঠিকানা, মা বাবার নাম সবাইকে জানিয়ে দিল। সবাই হয়তো আজ আর বেঁচে নেই, কিন্তু ডক্টর লাহা গুগলে সার্চ করে সেই দিনের অনেক তথ্য প্রমাণ পেলেন। ওই ঠিকানায় যে রণজয় ও চৈতি ছিল তার প্রমাণ পাওয়া গেল, এবং বেড়াতে এসে নদীতে ডুবে মারা গিয়েছিল সেটাও জানা গেল। জানতে পারলেন সংকল্পর মা বাবাও। 1 জনম পরে হলেও আদিবাসীরা ওদের কথাবার্তা, চালচলন, বিশেষ করে সংকল্পের কণ্ঠস্বর এবং বিভিন্ন ঘটনার সঠিক বর্ণনা দেওয়ায় নদীর তীরে উপস্থিত সবাই এবং গ্রামবাসীরা নিশ্চিন্ত হলেন যে নদীর ভাঙনে তলিয়ে যাওয়া এরাই সেই স্বামী স্ত্রী। তখন গ্রামবাসীরা সবাইকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলেন। আনন্দ উৎসবের মধ্যেও মিত্রা ও সংকল্পের চোখে তখন অশ্রু। 1 জনমের বিচ্ছেদের পর আবার একে অপরকে ফিরে পাওয়ার আনন্দে তারা নির্বাক হয়ে রইল। গ্রামের প্রবীণ রূপাই কাকা তাদের মাথায় হাত রেখে বললেন, তোরা ফিরে এসেছিস, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। তবে এই নদী যেন আর কোনো ভালোবাসার গল্পের শেষ না লেখে। ডক্টর লাহা মৃদু হেসে বললেন, হয়তো এ শুধু পুনর্জন্মের গল্প নয়, এ ভালোবাসার এমন এক শক্তির গল্প যা সময়, মৃত্যু আর দূরত্বকেও অতিক্রম করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, জীবন যখন দ্বিতীয় সুযোগ দেয় তখন সেই জীবনকে মানুষের কল্যাণে কাজে লাগানোই প্রকৃত সার্থকতা। সংকল্প ও মিত্রা পরস্পরের দিকে তাকিয়ে একটি সিদ্ধান্ত নিল। তারা শুধু নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করবে না, এই গ্রামের মানুষের জন্যও কিছু করবে। নদীর ভাঙন রোধে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে, গ্রামের শিশুদের পড়াশোনার ব্যবস্থা করবে এবং প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সেদিন সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত গেল, পলাশের রক্তিম আলোয় সুবর্ণ রেখার জল আবার ঝলমল করে উঠল। মিত্রা ধীরে সংকল্পের হাতটি ধরল। দূরে কোথাও যেন ভেসে এলো সেই পরিচিত সুমধুর কণ্ঠস্বর, চৈতি।
মিত্রা মৃদু হেসে উত্তর দিল, আমি আছি রণজয়। তাদের এই পুনর্মিলন যেন প্রমাণ করে দিল, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সময় তাকে শুধু আরো গভীর করে তোলে। আর মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধই পারে একটি পুনর্জন্মকে অসংখ্য মানুষের জীবনে নতুন আশার জন্ম দিতে।